লিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা শম্পা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক আমাদের সময় এবং দি বিজনেস পোস্টের নির্বাহী সম্পাদক মাইনুল আলম এবং আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ইলিয়াস খান, যদি আপনার ওখান থেকে শুরু করি আলোচনা। গতকাল থেকে যে মর্মান্তিক ঘটনা বা যেই দুর্ভোগের চিত্রটি আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখছি, মালয়েশিয়াগামী ইচ্ছুক প্রায় 30,000 কর্মী তারা যেতে পারেনি এবং এখন যে যেতে না পারার পরবর্তী যে জটিলতা, তাদের মূল টাকার যেই সর্বস্ব বিক্রি করে ঋণ করে খুইয়ে যে 5 থেকে 7 লাখ টাকা তারা এজেন্সিকে দিয়েছিল বিদেশে যাবার জন্য, সেই টাকাটাই এখন তারা ফেরত চায় এবং মন্ত্রী যিনি আছেন তিনি আশ্বাস দিয়েছেন যে ব্যবস্থা নেওয়া হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রশ্ন হচ্ছে, অতীতে কাউকে ধরা হয়েছিল কি? এই অভিযোগগুলো তো অতীতেও অনেকবার উঠেছে। আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক আমার বন্ধু জনাব মাইনুল আলম এবং অনুষ্ঠান যারা শুনছেন, আপনিই তো বলে দিলেন উত্তর যে অতীতে কাউকে কি ধরা হয়েছে। এটা কিন্তু আমি জানি কাউকে ধরা হয়নি এবং এই অপরাধগুলো যারা করে এগুলো তো আমি আপনাকে একটা ফিগার দিই, যারা বিদেশ যায় বিশেষ করে মালয়েশিয়া, সৌদি আরব বা মিডল ইস্টের অন্যান্য দেশে একটি লোকও টাকা ধার করা বা সুদে আনা ছাড়া যেতে পারে না। কারণ আমরা জানি যে মালয়েশিয়া এবার গড়ে যে টাকা লেগেছে 5,44,000। অনেক মধ্যবিত্ত পরিবারও কিন্তু এত টাকা একসঙ্গে নগদ জমা করতে পারে। সুতরাং এই মালয়েশিয়া যারা যায় বা মধ্যপ্রাচ্যে যারা যায়, এরা তো ধরুন নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত হলেও এই টাকা কিন্তু তাদের কাছে থাকে না। এরা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বা চড়া সুদে অনেক সময় নিয়ে থাকে, কারণ তারা মনে করেন যে আমরা বাইরে গিয়ে একটা ভালো জব করব এবং এই টাকা ফেরত দেবো, তো সময় পারেন। এখানে ইমাজিন, যেখানে সরকারি রেট ধরা হয়েছে মানে 79,000, আমি যদি ভুল না জেনে থাকি 79,000, সেখানে নেওয়া হচ্ছে গড়ে 5,54,000, 44,000। এটি একটি ফিগার গড় ধরেছে। একটু আগে আপনার টেলিভিশন খবর যেটা দেখলাম, বলা হচ্ছে 6 লাখ টাকা দিয়েছে। এর চেয়ে অমানবিক ঘটনা এগুলো কিন্তু আমরা চিন্তা করতে পারি। খুব কষ্ট হয়। এই ব্যবসা যারা করেন তারা কিন্তু তাদের কিন্তু রাজনৈতিক যোগাযোগ আছে, রাজনৈতিক শেল্টারও থাকে, না হলে এগুলো খুলতে পারে না। বিশেষ করে 100 যে একটা সিন্ডিকেট করেছে যে 100 ফার্মের বাইরে থেকে কেউ লোক পাঠাতে পারবে না। এবং জানেন, আপনি দেখেছেন, আমি গত 3 দিন ধরে একটি সিরিজ রিপোর্ট এসে একটি পত্রিকা, একটি বহুল প্রচারিত পত্রিকায় আমি আদ্যপান্ত পড়েছি। সেখানে বলা হয়েছে যে শুধু সিন্ডিকেটের কারণেই 1.5 লাখ আলাদা দিতে হচ্ছে। এটি ভাবা যায়, কিন্তু আমাদের সেগুলো হচ্ছে। এবং আপনি যে কথা বলেছেন আমিও বলি, এর কোনো বিচার হবে না, কিছুই হবে না, একদম কিচ্ছু, কারো কিছু হবে না। এবং এই যারা টাকা দিয়েছেন তারা এখন টাকা ফেরত চাচ্ছে, এই যে এয়ারপোর্টে বসে তাদের দাবি জানাচ্ছে, এরা অধিকাংশ টাকা পাবে। টাকা কিভাবে পাবে? এই ব্যবসা যারা করেন তাদের এলাকায় প্রভাব রয়েছে। কিন্তু কেন আমরা বলছি, জি ইলিয়াস খান, আমার এখানে একটু জানার ছিল, কেন এই যে 30,000 লোকের, তার কাছে অন্তত পক্ষে 300 লোকের কাছে তো তারা যার কাছে টাকা দিয়েছে সেই এজেন্সির নাম, ঠিকানা, টাকা যে লেনদেন করেছে সেই কাগজপত্র দিয়ে তারা তো আইনের আশ্রয় নিতে পারে, তারা বাইরের কাছে যেতে পারে। তারা মিনিস্ট্রিতে কেন একটা অভিযোগ বক্স খোলা হচ্ছে না, বা অভিযোগগুলো তারা কেন সব প্রণোদিত হয়ে 30,000 মানুষের এখানে আসলে ভাগ্যের কথা জড়িত? 30,000 না, শুধু 30,000 না, মালয়েশিয়া যারা গিয়েছে তাদের অধিকাংশ কিন্তু চাকরি পায়নি। অধিকাংশ না, অনেকে চাকরি পায়নি। এয়ারপোর্টে অনেকে এখন পর্যন্ত তাদেরকে যারা নিতে আসার কথা, যেসব কোম্পানি, তারা আসেনি। এগুলো আমরা পত্রিকান্তরে দেখেছি এবং মানুষের না দুর্ভোগ আমাদের অনেক পরিচিত জন মালয়েশিয়া থাকেন, তাদের কাছ থেকে শুনেছি। তো আপনি যেটা বললেন যে কেন অভিযোগ, আমি বললাম না যে এটি এই যে সিন্ডিকেট, এই যে 100 জনের সিন্ডিকেট হয়েছে, এই টাকা বহু জায়গায় গিয়েছে। আমি আর এখানে বলতে চাই না, বহু জায়গায় একদম উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় গিয়েছে। না হলে কিভাবে সিন্ডিকেট করে? এখানে 1,000-এর বেশি জনের নাম পাঠানো হয়েছিল মালয়েশিয়ায়, কিন্তু সিন্ডিকেট করে সেখানে আগে একবার ছিল 25 জন, তারপরে এবার হচ্ছে 100 জন। আপনি নিশ্চয়ই জানেন যে 14টি দেশ থেকে মালয়েশিয়া শ্রমিক নিচ্ছে। এই যে সিন্ডিকেট এবং এই যে অতিরিক্ত টাকা একমাত্র বাংলাদেশ থেকে নেওয়া হচ্ছে। এটি আসলে কোনো দেশে যেমন কোনো কিছু ঠিকভাবে চলছে না, কারো কোনো মা বাপ নাই, কোনো রেগুলেটরি বডি নাই, নিয়ন্ত্রণ করা কেউ নাই, সব পার্সেজ হয়ে গেছে। ধরুন এর বিচার হলো, আপনি যেটা বললেন, 2-একটা রিক্রুটিং এজেন্সি বিচার হলো, এই জেলে গেল, তারা অনেক টাকা দিয়ে উকিল নিয়োগ করে হয়তো 1 মাস 2 মাস পরে বেরিয়ে যায়।
দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হবে না। এবং এটি অনেক চক্র আছে, গ্রাম থেকে যারা এই ধরে আনে মানুষগুলোকে, তারা টাকা নেয় নানা জায়গায় নানা ভাবে, ইয়ে কি বলে, স্বাস্থ্য পরীক্ষার নামে টাকা নেয়, বিভিন্ন ভাবে টাকা নেয়। এবং আমি যে কথাটা বলেছি আবারও বলি, একটি লোক সুদে টাকা আনা ছাড়া মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্যে যেতে পারে না। জি এবং এই আমি জন্য জি আপনি ওনাদের যে আরো ব্যাপারগুলো ছিল সেগুলো বলছিলেন, আমি একটু মাইনুল আলমের কাছে জানতে চাইবো যে অতীতের অভিজ্ঞতা তো আমাদের আসলে ভালো নয়, সিন্ডিকেট যে আছে এবং তাদের দৌরাত্মের কারণে এর আগেও বেশ কয়েকবার কিন্তু মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ ছিল, অনেক দিন দরবারের পরে আবার এটিকে খোলা গিয়েছিল। এখন আবার যে জটিলতা তৈরি হলো, সে কারণে ভবিষ্যতে এই শ্রমবাজারে কোনো প্রভাব পড়তে পারে কিনা? মালয়েশিয়ায় সবসময় একটা জটিল পরিস্থিতি বিরাজ করে, এটা মালয়েশিয়ার সরকার না, এর কারণে আমাদের সরকারও না, আমাদের যে সিন্ডিকেট এবং মালয়েশিয়ার কিছু সিন্ডিকেট আছে, দুই দেশের সিন্ডিকেট, যারা এখান থেকে লোক পাঠায়, ওয়ার্ক অর্ডার এনে লোক পাঠায়, আর যারা ওয়ার্ক অর্ডার দেয় সে মালয়েশিয়ার কিছু প্রতিষ্ঠান ব্যক্তি, এবং যারা রিসিভ করে, এই শ্রমিকদের রিসিভ করে, তারা এই কাজটি করে এবং এটা দায়ী মধ্যস্বত্বভোগীরা। ইতিপূর্বে বলা হয়েছে খুব ভালো বিস্তারিত, আমি একটু অ্যাড করি যে এই 2 বছরে যে জরিপ কিংবা যেসব তথ্য খবর বেরিয়ে আসছে খুব উদ্বেগজনক, মাথা ঘুরে যাওয়ার মতো ঘটনা। এবং $1 বিলিয়ন, 10,000 কিংবা 11,000 12,000 টাকা এরা আয় করেছে, উঠিয়েছে এবং পাচার করেছে, এরকম তথ্য এসছে। এবং এটা এই জনশক্তি রপ্তানিকারকরা করেছে। এবং ফলাফল কি, অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে সেটা তো বলাই বাহুল্য, সেটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। তাছাড়া এই যে লোকগুলো, এই যারা 1,80,000 টাকার পরিবর্তে 4, 5, 6 লাখ টাকা, 7 লাখ টাকা দিয়েছে, তাদের কি দুরবস্থা, এর সামাজিক কি প্রভাব আপনি বুঝতেই পারছেন। এখন অ্যাকশন দরকার, লোক দেখানো কথা না কিংবা কোনো কাজ না, এখন মূলত অ্যাকশন দরকার, টাকা উদ্ধার করা দরকার। যারা এই দালাল শ্রেণী মধ্যস্বত্ব হিসেবে কাজ করেছে, মানুষকে পথে বসিয়েছে, এবং কি প্রতিকার হবে জানি না। অ্যাকশন হলো এভাবেই যে যারা টাকা নিয়েছে উদ্ধার করা, তাদের লাইসেন্স বাতিল করা, তাদেরকে কালো তালিকাভুক্ত করা, রিক্রুটিং প্রতিষ্ঠানকে, এটাই করতে হবে এবং সমন্বিতভাবে এই ব্যবস্থাটা নিতে হবে। না, কালকে থেকে আমি অতীতের কথা বাদই দিলাম, কালকে থেকে এতগুলো লোক মানবিক খাতিরে হলেও সমস্ত প্রায় গণমাধ্যমে আমরা দেখলাম যে এই সংবাদগুলো এসেছে, সেখানে যারা কর্তৃপক্ষরা আছে, যারা আসলে কিছুটা হলেও দায় নেবার মতো লোক, তারা কি সেখানে হাজির হয়েছে বা তারা কি তাদের তরফ থেকে আশ্বস্ত করবার মতো কোনো কথা বলেছে আমাদেরকে? দায়ী কে বা কারা, এটা তো জানা সম্ভব, মন্ত্রণালয় জানে, বিএমইটি কিংবা যে প্রতিষ্ঠান আছে ওরা জানে, সুতরাং এটা করাই যায়। এবং দায়ীদেরকে শনাক্ত করা, বের করা কোনো কঠিন কাজ না। না, এই যে কালকে এসছে যে 4 জন বিনা ভোটের এমপি, তারা নতুন করে রিক্রুটিং ফার্ম করেছে এই 4-5 বছর আগে বা এরকম সময়, এবং তারা এই সিন্ডিকেটের অংশ আছে। এটা চিহ্নিত করা 1 মিনিটের ব্যাপার, 1 সেকেন্ডের বিষয় চিহ্নিত করা। এটা করতে হবে। এবং আমাদের মালয়েশিয়া হাই কমিশনার যিনি আছেন, উনি একটা বক্তব্য দিয়েছেন ঢাকায়, বাংলাদেশে মালয়েশিয়ান হাই কমিশনারের বক্তব্য আপনাদের নিউজে আসছে, 2 দিন ধরে দেখছি। এটা ব্যবস্থা ছাড়া কোনো উপায় নেই। এখন কখনো হয়নি এগুলো তো বলতেই পারে, কিন্তু এই মুহূর্তে যেটা করণীয়, স্টার্ন অ্যাকশন, এবং সর্বোচ্চ পর্যায় থেকে নেওয়া দরকার। দেখি আমরা মন্ত্রণালয় কি করে, কিংবা এই ঘটনাগুলোর প্রতিকার কি করে যারা আটকা আছে বিমানবন্দরে, 20-30 হাজার যারা আছে, এদের ব্যাপারে আমরা দেখতে চাই। এই সংকট সমাধানের জন্য ইলিয়াস খান, আপনার কি মনে হয় যে এই মুহূর্তে আসলে এই অসহায় মানুষগুলোর কিছুটা হলেও সহায় দেবার জন্য এই মুহূর্তে করণীয়টা কি? নিয়ন্ত্রণের বাইরে সিন্ডিকেটের চক্র চলে গেছে, নিয়ন্ত্রণ করা যায় না। এই যে মালয়েশিয়ার হাই কমিশনার ভদ্রমহিলা বললেন, এটা নিয়ন্ত্রণের বাইরে। কি সরকার, 2 দেশের সরকার, 2 দেশের কর্তৃপক্ষ মিলে যদি কাজ করে, অবশ্যই করা সম্ভব। এবং আজকে মালয়েশিয়ান হাই কমিশনার বাংলাদেশের স্টাইলে কথা বলেছেন, 2 দেশের সরকারের নিয়ন্ত্রণের বাইরে নাকি। সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা সম্ভব? এই যে সিন্ডিকেট করেছে, সরকার না যদি জানে এটি করা সম্ভব, কারণ এটি মূল পারমিশন তো সরকার দেয়। যেমন ধরুন, বাংলাদেশ থেকে শ্রমিক নিবে, এটা কি সিন্ডিকেট ডিসিশন নিয়েছে? সরকার ডিসিশন নিয়েছে। সরকার যদি বলতো যে না, আমরা কোনো সিন্ডিকেট করতে দিব না, কি দাতু টাতু কি অনেক অনেক কথা শুনি, তাদেরকে স্কুল দিতে হয়, ওখানে এক বাঙালি আছেন, কি নাম দেখলাম,
আর জানেন এই এয়ারপোর্টের ঘটনা এবং মালয়েশিয়ান এয়ারপোর্টে আমি আমি কিছু ফুটেজ দেখেছি, রাতে ঘুম আসে না, মানুষের কান্না এগুলো ভাবা যায় না, কত মানুষের কান্না জড়িত। এবং মানে কি বলবো আর, এইসব মানুষগুলো জনাব মানিলম খুব ঠিকই বলছেন, অনেক ইফেক্ট আছে। ধরেন এই লোকগুলো সুদে টাকা এনেছে, সেই সুদ এখন কোত্থেকে দিবে? ঘর বাড়ি বিক্রি আর করেছে, সম্পত্তি বিক্রি করেছে। শেষ সম্পত্তি বিক্রি করেছে, এবং সুদে গ্রামে কিন্তু সুদের হার, ব্যাংকে সুদের হার না 4%, 5%, 7-8% পর্যন্ত। ধরেন 2 লাখ টাকা আনলে বা 3 লাখ টাকা আনলে তাদের কত কষ্ট করতে হবে, তাদের ফ্যামিলির যারা বাচ্চা আছে তাদের পড়াশোনায়, পুষ্টিতে, নানা কিছুতে ইফেক্ট পড়বে। আর আপনি যে প্রশ্নটি করেছেন সে আমি একটু হতাশাই ব্যক্ত করি, কিচ্ছু হবে না। যেমন এই প্রসঙ্গে অন্য একটি প্রসঙ্গে যাই, বাংলাদেশের সবকিছু এভাবে, যেমন পিকে হালদার, তাকে বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তো নিষেধাজ্ঞাটা বন্দরে গিয়ে বিভিন্ন জায়গায় যে পোর্ট গুলো আছে সেখানে গিয়ে পৌঁছেছে 13 মিনিট পরে, মানে উনি পাস করার পরে গিয়েছে। তো বাংলাদেশ তো এরকম অবস্থা। এই এই যে লোকগুলো এই টাকা দিয়ে 30,000 দেশে আছে, অন্য যারা চাকরি পায় না তাদের কথা না বাদ দিলাম, ওখানে আছে জঙ্গলে নানা কিছু করছে কোনোভাবে। আজকে পত্রিকা দেখলাম যে কুয়ালালামপুরে তারা বাদাম বিক্রি করছে, ছোটখাটো খেলনা বিক্রি করছে, মানবতার জীবন যাপন করছে। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে, যদি সরকার উদ্যোগী হয়, সরকার ইটস বিগ মেকানিজম, গ্রামে যে দালালরা যাদের মাধ্যমে তারা রিক্রুটিং এজেন্সিতে এসেছে, যাদের কাছে টাকা দিয়েছে, সেই লোকগুলোকে আইডেন্টিফাই করার কোনো বিষয় না। বাট 10 জন লোক যদি কোনো দালাল এনে থাকে, তিনি যারা ধরতে যাবে তাদের 10 লাখ টাকা দিয়ে দিল, এই কোনো বিষয় না। তো বাংলাদেশে তাই হচ্ছে। সুতরাং আমি জি। আশাবাদী না, বাট একটা গণজাগরণ দরকার, এটা মানুষের নেমে আসতে হবে। আপনি দেখুন না, হজ করতে আমাদের ডাবল দূরত্ব, এই ইন্দোনেশিয়া ডাবল না, 3,000 মাইল দূরত্ব। জি। ইন্দোনেশিয়ার টাকা লাগে আমাদের চেয়ে প্রায় 3 গুণ, এই আমাদের 3 ভাগের 1 ভাগ। আর আমাদের দূরত্ব অনেক কম, কিন্তু টাকা দিতে হচ্ছে বেশি। এই ভারত, পাকিস্তান, জি। সব জায়গা থেকে আবার অনেক টাকা কম বেশি দিয়ে পয়সা অনেক লাগে। সময় শেষ মুহূর্তে সেখানেও তো আমরা দেখলাম যে শেষ মুহূর্তে অনেকেরই আবেদন করা হয়নি বা নানান ধরনের জটিলতা, হাজিদের এক ধরনের জটিলতার মধ্যে আমার যেতেছে। মনে হয় জি। যে এই মালয়েশিয়ার শ্রমবাজার ইস্যুতে একটা টাস্ক ফোর্স হতে পারে, স্বরাষ্ট্র যারা ইমিগ্রেশনে নিয়ন্ত্রণ করে, জি। বিএমইটি মন্ত্রণালয়, বায়রা, সবাইকে সংযুক্ত করে এবং অভিবাসন বিশেষজ্ঞ যারা আছে তাদেরকেও রাখা যেতে পারে একটা টাস্ক ফোর্স, কেস টু কেস, এবং এক একটা কোম্পানির কাজ দেখবে এবং যারা হতাশা, যারা ক্ষতিগ্রস্ত, যারা ভোগান্তির শিকার তাদের জি। বক্তব্য কারণ শুনবে। এই রেমিটেন্স যোদ্ধাদেরকে যদি সাপোর্ট পর্যাপ্ত পরিমাণে না দেওয়া হয়, তারা আসলে বিদেশে যে আমাদের দেশের অর্থনীতিকে কিভাবে সাপোর্ট দিবে? আমরা দেখলাম যে সাবেক পুলিশ প্রধান যিনি আছেন বেনজির আহমেদ, তার ব্যাপারে তার যেই বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে সেগুলোর ব্যাপারে আদালতও নজর এসেছে, এবং দুদক দুর্নীতি দমন কমিশন যারা, তারাও তদন্তের জন্য তৎপরতা শুরু করেছে। তাকে ডাকা হয়েছে, তলব করা হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য দিন তারিখও ঠিক হয়েছে। কিন্তু সব কিছুর মধ্য দিয়েও কেন আসলে এগুলোকে লোক দেখানো বলা হচ্ছে? কারণ অনেকের ব্যাপারে তো অতীতে আমরা দেখেছি কোনো তদন্তই হয়নি, কথাই উঠেনি, অন্ততপক্ষে তাদেরকে তো তদন্তের মুখোমুখি হতে হচ্ছে। তারপরও কি পুরো বিষয়টাকে লোক দেখানো মনে হচ্ছে? মনে তো হচ্ছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। তিনি বলেন যে আমরা জানি না উনি বাইরে গিয়েছেন। ধরুন আমরা তো সবাই বাইরে গিয়েছি, আমি বাইরে গেছি, আপনি বাইরে গিয়েছেন, সেটা ধরুন অন্য বিষয়। একজন যার বিরুদ্ধে এত অভিযোগ এসছে, তিনি বাইরে গিয়েছেন কিনা দেশের বাইরে, সেটি জানতে কিন্তু মন্ত্রণালয়ে 1 মিনিট লাগে। কারণ বাইরে গেলে আমরা জানি যে এয়ারপোর্টে ডকুমেন্ট থাকে, তাদের তার সবার ডকুমেন্ট সপক্ষেও থাকে। কিন্তু তিনি একটি বাক্য বলেছেন, তার কিন্তু বিদেশে যাওয়া তো কোনো ধরনের কোথাও নিষেধাজ্ঞাও তো নেই। দুদক তো আদালতের কাছে সেই নিষেধাজ্ঞার ব্যাপারটি চায়নি। নিষেধাজ্ঞা তো দিয়েছে না, তার আগে তিনি দিয়েছেন। এবং এই নিষেধাজ্ঞার আহ, আগেও আমি আমি মনে করি স্বপ্রণোদিত হয়ে যার বিরুদ্ধে এতগুলো অভিযোগ এসছে, এবং বলা হয় যে অভিযোগ সত্য না মিথ্যা সরকার জানে না, বাট আমরা তো দৃশ্যমান কিছু দেখছি। যে আজকে আপনি দেখেছেন একটি দৈনিকে লিড রিপোর্ট হয়েছে যে তিনি কিভাবে হিন্দু জনগোষ্ঠীর মানুষ, তাদেরকে হুমকি দিয়ে যে স্থাপনাগুলো গড়ে গড়ে তুলেছেন, তারপর অনেক জমি আছে, এগুলো তো দৃশ্যমান। এবং এক বেতনের টাকায় এটি কি কোনো কালে করা সম্ভব? এবং তার স্ত্রীর ইনকাম কি, তার স্ত্রীর সম্পত্তি তার চেয়েও বেশি। এগুলো বুঝতে কিন্তু খুব বেশি আপনার রকেট সায়েন্সিস্ট হওয়ার দরকার নেই, এমনি বোঝা যায়। এটি আসলে একটু আগে আমি একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে
পিকে হালদার যখন হাজার কোটি টাকা লুটপাট করেছে, তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। নিষেধাজ্ঞাটা পরে পৌঁছানো হয়েছে, মানে তিনি দেশ থেকে চলে যাওয়ার পরে পৌঁছানো হয়েছে। এবং আজকে আমি এই স্টুডিওতে বলে দিচ্ছি, এই যে বেনজির সাহেব, তার কিচ্ছু হবে না। কারণ বর্তমান যে বিনা ভোটে সরকার ক্ষমতায় আছে, এক ধরনের এতে সহযোগিতা করেছে কিন্তু বেনজির সাহেব একেবারে কি বলে যে সরকারি কর্মকর্তা, সেই বিষয়ে ভুলে গিয়ে একদম দলীয় কর্মীর মতো তিনি কিন্তু সরকারকে ক্ষমতায় রাখার চেষ্টা করেন। আজকে দুর্ভাগ্যজনক ভাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এগুলো আমরা জানি না, সরকারের সঙ্গে যোগ নাই। যোগ না থেকে কিভাবে পান? তিনি যে সম্পদগুলো করেছেন এটা তো একদিনই করে, অনেকদিন ধরে করেছে। তিনি কোথায় কি করছেন, এবং আমরা জানি যে এইসব পদে, বড় পদে যারা থাকেন তাদের ব্যাপারে কিন্তু সবসময় সরকার অ্যালার্ট থাকে, বা থাকা উচিত যে তারা কি করছে না করছে, এগুলো কিন্তু সবসময় মনিটরিং করা হয়, গোয়েন্দা সংস্থা খবর নেয়। কিন্তু আমরা এক্ষেত্রে কিছুই দেখলাম, খুব দুর্ভাগ্যজনক এবং খুব হতাশা প্রকাশ করছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এসে। এইসব অপরাধের আসলে কোনো বিচার হবে না, এবং এই অপরাধে তিনি যে জি, এবং ইলিয়াস বলা খান, হচ্ছে আপনি এখন যে বলছিলেন, আপনি বলছেন যে বিচার হবে না। আমি মাইনুল আলমের কাছে একই বিষয় জানতে চাই। 6 তারিখে তো তার দুদকে তলব করেছে এবং তার সেখানে হাজির হবার তারিখ রয়েছে। এখনো তো সেই তারিখটি পার হয়ে যায়নি, তাই এখনই কি একেবারে হাল ছেড়ে দেবার মতো বা উপসংহার বা সমাপ্তি টানার মতো কোনো না, পরিস্থিতি তৈরি হয়ে এখনো গিয়েছে? সমাপ্তি নাই। তবে যেটা হচ্ছে যে 6 তারিখে ওনাকে হাজির এবং ওনার 9 তারিখে পরিবারকে হাজির হতে হবে। জি উনি গত জুন মাসের এই আসন্ন 6 তারিখ, জি উনি প্রায় 1 মাস আগে মে 4 তারিখ সিঙ্গাপুর গেছেন এই কথা বলে যে তার স্ত্রী অসুস্থ, যেতেই পারেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে নিষেধাজ্ঞা আসেনি কিংবা যত অনুসন্ধান চলছে এর আগে উনি চলে গেছেন। এবং এটা অবশ্যই জানা, যদি সংবাদপত্রে কিংবা গণমাধ্যমে যে খবরগুলো আসছে তার থেকে বলছি, উনি মে মাসের 4 তারিখে সিঙ্গাপুর গেছেন। এটা যদি সত্যি হয় অবশ্যই সরকারের জানা, সরকার ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানা, স্পেশাল ব্রাঞ্চ যারা ইমিগ্রেশন দেখে তাদের জানা, ইমিগ্রেশন পুলিশের জানা আছে। প্রত্যেকটা নাগরিকের বিদেশে যাওয়া এবং আসার রেকর্ড এয়ারপোর্টে থাকে। সুতরাং এটা জানা নেই, এটা বলার কিংবা অস্বীকার করার হদিশ পাওয়া যাচ্ছে না, এটা সুযোগ নেই। আমি দেখেছি যে অনেক গণমাধ্যম, বিশেষ করে টেলিভিশন মিডিয়া কিংবা মাল্টিমিডিয়া, বিভিন্ন সংবাদপত্রের পোর্টাল, অনলাইন পোর্টালে মাল্টিমিডিয়া রিপোর্টিং হয়েছে, ইউটিউব ভিডিওতে আছে যে তার বাড়িতে শূন্য, গুলশানের যে একাধিক ফ্ল্যাট যেখানে বসবাস করতো ওখানে নেই। সুতরাং এটা স্পষ্ট যে সে বাংলাদেশে নেই। সুতরাং বাংলাদেশের মানুষ বাংলাদেশে ফিরে আসতে হবে, আইনের আওতায় হলেও আসতে হবে। এখন দুদক অনুসন্ধান পর্যায়ে আছে, আদালতের কাছে তার বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা চাইবে, তাকে হাজিরা দিতে হবে 6-9 তারিখে, 6 এবং 9 তারিখে তাকে পরিবার সহ। অন্যান্য বিষয়গুলো যেটা আছে যে প্রক্রিয়াধীন শত শত একর বিঘা জমি, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, জমি ক্রোক, সম্পত্তি ফ্ল্যাট ক্রোক, এগুলো হচ্ছে, এগুলো হবে। হওয়ার পর কি পরিস্থিতি দাঁড়ায়, একটা মামলা হবে, তার সম্পদের বিবরণ চেয়ে অবৈধ আয়ের কারণে মামলার সুযোগ আছে দুদক আইনে। সুতরাং এই প্রক্রিয়াগুলো অগ্রসর হয়েছে এ পর্যন্ত, অনুসন্ধান কার্যক্রম, এবং এগুলো হয়েছে, দুদক তো নিজ উদ্যোগে করেছে। আমি বলতে চাই যে একজন সংসদ সদস্য ব্যারিস্টার সুমন, সাইদুল হক সুমন, উনি একটা আবেদন দিয়েছেন প্রায় 1.5 মাস আগে, আমরা জানি, আমরা দুদকের কাছে বলেছেন, সম্ভবত এপ্রিলের মাঝামাঝি এই আবেদনটা দিয়েছেন। দুদক ব্যবস্থা নিয়েছে, কমিটি গঠন করেছে, অনুসন্ধান করছে এবং এ পর্যন্ত অগ্রগতি। আমি খুব সন্তুষ্ট এবং আমি ইতিবাচক দেখতে চাই যে এই ব্যবস্থাগুলো বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা আইন অনুযায়ী নিচ্ছে। এখন আমি যদি হতাশা কিংবা নেতিবাচক অবস্থান ধরি তাহলে হবে না। এটা আইনি প্রক্রিয়ার মধ্যে ব্যাপারটা চলেছে, এটা হতে দেয়া হোক, এটা চলুক, প্রভাব মুক্ত ভাবে চলুক। এবং বাংলাদেশে যে কেউ, উনি সাবেক আইজি হোক, পুলিশ প্রধান হোক, যে কোনো অবস্থানের ব্যক্তি হোক, এটা যে প্রভাব আইনি আওতায় আনা সম্ভব, আনা হয়েছে, এটা প্রমাণ হোক। আমি মনে করি যে জনাব বেনজির আহমেদ একজন পুলিশ প্রধান হিসেবে তার আয়ের বাইরে যে সম্পত্তি উনি অর্জন করেছেন, সম্পত্তি কামিয়েছেন নিজের নামে, সন্তান, নাবালক সন্তান সহ স্ত্রী পরিবারের নামে, এবং প্রভাব সৃষ্টি করে যেসব সম্পদ, জমি কিংবা ভূসম্পত্তি নিয়েছেন, যেসব ফ্ল্যাট কিংবা রিসোর্ট বানিয়েছেন, এটার উৎস কোথায়, এটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত। জি উনি একটা ভিডিও বার্তায় বলেছেন যে তার এগুলোর উৎস আছে, ব্যবসা, পারিবারিক ব্যবসা আছে, উনি জবাব দিক।
উনি বলেছেন এগুলো ভুল তথ্য, তাহলে উনি জবাব দিন যে এগুলো প্রমাণ করুক। আমার মনে হয় যদি বিদেশে চিকিৎসার জন্য যায় আর যদি পালিয়ে না যায়, জি। তাহলে পালিয়ে যাওয়া গিয়ে কোনো সমাধান নয়। তাহলে উনি পালিয়ে থাকলে তাহলে বুঝবো যে এইসব তথ্য সঠিক। উনি 6 তারিখের আগে এসে উনি ফেস করুন, জি। জনসমক্ষে বলুক গণমাধ্যমে যে এগুলো ভুল তথ্য, ডাহা মিথ্যা খাবার, তিলকে তাল বানানো হয়েছে তার আহ, বক্তব্য অনুযায়ী। গণমাধ্যমে আসলে যেই ধরনের প্রতিবেদনগুলো আসছে সবগুলোর জবাব মনে হয় একটি বেনজির আহমেদের তরফ থেকে পাওয়া যাবে 6 তারিখে, যে তিনি আসলে উপস্থিত হলে জবাব একরকম হবে এবং তিনি যদি উপস্থিত না হন তাহলে কিন্তু জবাবের একজন আইনজীবী বলেছে তার পরিবারের ভরণ পোষণ এবং ব্যবসা পরিচালনার জন্য অর্থের প্রয়োজন, ব্যাংক অ্যাকাউন্ট। সেটাও বলো কি ব্যবসা, উনি যে ব্যবসাগুলো নিজের নামে পালন করছেন সেটা কি উনি সরকারি চাকরি যে 6 তারিখে যেহেতু তার একটি উপস্থিতির ব্যবসার উৎস কি, তারিখ আছে, সেই আইনের মধ্যে আনা সম্ভব। আমি মনে করি এগুলো আসবে এবং তারও উচিত এগুলো সৎসাহস দিয়ে মোকাবিলা করা। এমপি আনার হত্যাকাণ্ডের তদন্তের জন্য আমাদের গোয়েন্দা দল ভারত সফর শেষ করে এসে এখন আবার নেপালে গিয়েছেন। তাদের আশা যে আরেকজন আসামি যিনি পলাতক আছেন সিয়াম, তার ব্যাপারে হয়তো কোনো তথ্য সংগ্রহ করতে পারবেন বা তাকে কোনো আপডেট হয়তো নিয়ে আসতে পারবেন। অপরদিকে নয়াদিল্লিও আশ্বস্ত করেছে যে আমেরিকার সাথে যেহেতু তাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সেই চুক্তির অধীনে যেই মূল আসামি যাকে ধারণা করা হচ্ছে তাকে হয়তো তারা ফেরত চাইবেন। সবকিছু মিলিয়েই এই মামলার অগ্রগতি আপনার কাছে। হত্যাকাণ্ড, জি, এটা বাংলাদেশের সংসদ সদস্য, বাংলাদেশি কিছু ব্যক্তি জড়িত আছে, কিন্তু ঘটনাস্থল ভারতের কলকাতায়। যেহেতু প্লেস অফ অকারেন্স যেখানে, ওখানে এই কেস, এই বিষয়গুলো হয়। ভারতে মামলা হয়েছে, ভারতের পুলিশ যা যা করার করেছে, ধরেছে, জিজ্ঞাসাবাদ করেছে, বাংলাদেশ সরকার তদন্ত করতেছে, ডিবি বেশ সক্রিয় আছে। এবং গত সপ্তাহে কলকাতা ঘুরে এসছে বাংলাদেশের পুলিশ, গোয়েন্দা পুলিশ এবং ভারতের কলকাতা পশ্চিমবঙ্গের পুলিশ যৌথভাবে কাজ করেছে। এখন একজন আসামি মিস্টার সিয়াম, সে নেপালে গেছে এবং ওখানে তাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, এই জন্য সত্তা সত্য কিংবা প্রমাণ করার জন্য, এগুলো যাচাই করার জন্য গেছে। কাজটা যে হচ্ছে তদন্ত, এবং আমেরিকায় যে আছে শাহিন, তাকেও যদি এই আওতায় আনা যায়, ইন্টারপোল কিংবা বিভিন্ন আন্তর্জাতিক মেকানিজম আছে, এগুলো করলে তাহলে বহু রাষ্ট্রীয় সহযোগিতা এটা করা সম্ভব। এবং এমপি আনার হত্যাকাণ্ডের মূল হোতা, সরাসরি যারা জড়িত, পেছনে যারা পরিকল্পনাকারী, পেছনে যারা মাস্টার মাইন্ড, ওদেরকে ধরা সম্ভব। এবং কারণ সহ সকল কিছু, এখানে কারণ যাই হোক, অর্থ ভাগাভাগি, চোরাচালান, কোনো ব্যাপক কোনো অনিয়ম কিংবা কোনো একটা গ্যাংয়ের কাজ কিনা, এগুলো মানুষের মধ্যে আলোচনা হচ্ছে, কিন্তু এটা অনুসন্ধানে বেরিয়ে আনা সম্ভব। আর অনুসন্ধান যে গতিতে চলছে সেই গতিতে খুব দ্রুতই আমরা প্রত্যাশা রাখতে পারি কিনা, যেটা রাখতে পারি। এবং কলকাতায় যে তথ্যটা সর্বশেষ আমাদের ডিবি টিম যাওয়ার পর যেটা এসছে, তার লাশটা হত্যার পর তাকে কিভাবে কি করা হয়েছে, আমি নৃশংস বিবরণ দিতে চাই না। আমি খুবই ক্ষুব্ধ এবং ভীত, এই ধরনের একটা নৃশংস কাজ, নিষ্ঠুর কাজ কেউ করতে পারে? অপরাধীরা, হত্যারা, এই গ্যাং মিলে কে জবাই করেছে, কোথায় রেখেছে, বাথরুমে কেটে সেফটি ট্যাঙ্কে, মানে এটা নির্মমতা। এটা কারণ যাই হোক না কেন, এই কাজটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। সুতরাং এটা নতুন ধরনের অভিজ্ঞতা আমাদের, নতুন ব্যাপার এটা ঘটে গেল, এবং একজন লোক এভাবে মৃত্যুর মুখে এভাবে খুন হলো। জি, আপনি বলছিলেন যে জি, তদন্ত যেভাবে এগোচ্ছে, দুই দেশ মিলেই তদন্ত করছে, আমাদের গোয়েন্দা দল যথেষ্ট তৎপর। ইলিয়াস খান, আপনি কতটা আশাবাদী যে যেই গতিতে তদন্ত আগাচ্ছে তাতে করে আমরা খুব দ্রুতই আসলে সব যে পাজলগুলো আছে এই মামলার সেগুলোকে জুড়তে পারবো কিনা? না, তদন্ত ভালোই হচ্ছে। দেখলাম যে ভারতে গিয়েছে এবং 14 না 15 দিন পরে মাংসের টুকরা উদ্ধার করেছে। যদি অনেকে প্রশ্ন তুলেছেন 14-15 দিন পরে মাংসের টুকরা আদৌ থাকে কিনা, এটি ভিন্ন প্রসঙ্গে। আবার দেখলাম যে হারুন সাহেবের বক্তব্য শুনলাম, তিনি বলেছেন ইন্টারপোলের সহযোগিতা চেয়েছেন। নেপালে যে ভদ্রলোক আছেন সিয়াম, মিস্টার সিয়াম, তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, ইন্টারপোলের সহযোগিতা নিলে আবার তাদের যাওয়াটা কতটা যুক্তিযুক্ত সেটি আমরা বুঝতে পারি। এখন একজন মূল আসামি তো আছেন আমেরিকা, তাহলে কি আমেরিকাও যাবেন তারা আমি জানি না, বাট আমরা একটা রেজাল্ট চাই। এই হত্যাকাণ্ডটি নিঃসন্দেহে খুব নিন্দনীয়, কারণ তিনি বাংলাদেশ কোন এমপি দেশের বাইরে এই প্রথম
হত্যাকাণ্ড, যদিও তিনি বিনা ভোটের এমপি, তারপর তো একজন একজন মানুষ তিনি, এবং তিনি এমপি পদে দাঁড়িয়েছিলেন। তারই হত্যাকাণ্ডে যাতে যথাযথ বিচার হয়। একই সঙ্গে এটাই তদন্ত করা উচিত, তিনি কি স্পিকারের পারমিশন নিয়েছিলেন, যে দেশের বাইরে গেছেন, হঠাৎ করে স্থলবন্দর দিয়ে তিনি গেলেন, সব বিষয় মিলিয়ে এটি ভালো তদন্ত হওয়া উচিত। এবং আমি মনে করি এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা কিন্তু আওয়ামী লীগের লোক। এই যে একজন দেখলাম কি যেন সরবরাহ পার্টির নেতা, তিনিও নাকি আওয়ামী লীগের, সাম ভুইয়া, শিমুল, মিস্টার শিমুল, তিনি আওয়ামী লীগের লোক, তিনি গ্রেপ্তার হয়েছেন। হয়তো তার পক্ষে লবিং শুরু হবে, তার যাতে কোনো শাস্তির মুখোমুখি না হয়। এসবের ঊর্ধ্বে উঠে একজন মানুষ মৃত্যুবরণ করেছেন, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। জনাব মানিলাম যথাযথই বলেছেন, কেন ইমাজিন যে বর্ণনাগুলো দেয়া হয়েছে, হাড় এবং মাংস আলাদা করা হয়েছে। আমরা নানা কথা শুনছি, একবার শুনি যে মশলা মিশিয়ে নেওয়া হয়েছে, আবার শুনি যে না, মশলা আহ মেশানো হয়নি। যাই হোক, জি। যা কারণ ইনফরমেশনে সব আসলো, জড়িতরা সবাই এখনো ধরা পড়েনি। মূল যিনি সাসপেক্ট, তিনি যেটি বলছিলাম যে যেহেতু আমেরিকাতে আছেন এবং বাংলাদেশের বাংলাদেশ তো চাইবে ইন্টারপোলের কাছে, সেই সঙ্গে নয়াদিল্লিও কিন্তু, যেহেতু ঘটনাস্থল ক্রাইম সিনটা হচ্ছে ভারতে, জি, তারাও চাইবে। সেক্ষেত্রে আমরা একটা আশা রাখতে পারি কিনা, কারণ যে তাকে আশা হয়তো তো ফিরিয়ে আনা গেলে অনেক কিছুই মেলানো সম্ভব। মেলানো সম্ভব, বাট কতটুকু আনতে পারবে সেই প্রশ্ন কিন্তু রয়েছে। হয়তো এটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয় হতে পারে, আমি এক্সাক্ট আইনগুলো জানি না, বাট তাকে আনতে পারলে উম, রহস্য উদ্ঘাটন করা যাবে। এবং এই হত্যাকাণ্ডে নিশ্চয়ই খুব দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। এই কারণে ফার্দার যাতে কেউ এরকম, যেমন এখন নতুন প্রবণতা শুরু হয়েছে, দেশ না দেশের বাইরে নিয়ে, এই ঘটনার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে জি, দেশের বাইরে নিয়ে কাউকে হত্যা করা হচ্ছে। এটা তো আমাদের কাঙ্ক্ষিত না। তো চাই জি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, বিচার জি, হোক, এবং প্রত্যেক জি। দোষী যারা তারা যথার্থই কোনোভাবেই আপনারা যেন। দুজন যথার্থই বলেছেন যে এই ঘটনা আসলে আমাদেরকে নতুন একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই ভবিষ্যতে এই ব্যাপারে আমরা আরো অনেক বেশি সতর্ক থাকবার সুযোগ হবে। অনেক অনেক ধন্যবাদ আজকের এই আলোচনায় যুক্ত হবার জন্য। এই ছিল নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। টিভিসির সঙ্গেই থাকুন।